আজকের গল্প আশাপূর্ণা দেবীর তারপর। ট্রেনটা ঘস ঘস করে চোখের সামনে দিয়ে চলে যাওয়ার পর ঘটনাটা ধরা পড়ল। তাছাড়া আর কি হবে, থামবে তো মাত্র ৪৫ সেকেন্ড। ওই সময়টুকু তো শঙ্কর এগিয়ে এসে বোর্ডটা নিরীক্ষণ করে দেখতেই খরচ হয়ে গেল। মেঘে মোড়া আকাশের নিচে দাঁড়িয়ে অখ্যাত এক গ্রাম্য স্টেশনের প্ল্যাটফর্মের মিটমিটে আলোয় চারদিক তাকিয়ে দেখে নিজের মূঢ়তায় হাসবে কি কাঁদবে ভেবে পেল না শঙ্খ। শঙ্খ স্টেশনে নেমে পড়েছে, অথচ আমি নিজেকে বেশ স্মার্টই ভেবে থাকি। মনে মনে বলল কথাটা শঙ্খ, আর ভুল স্টেশনে নেমে পড়ার মতো একটা ভ্যাবলা কাজ করলাম আমি। তা কাজটা যে ভ্যাবলার মতো হয়েছে তাতে আর সন্দেহ কি। গন্তব্যস্থলটা ছিল শঙ্কর কাঞ্চনপুর। নেমে পড়ে দেখছে বোর্ডের গায়ে লেখা সাধনপুর। কে জানে কোনো সাধকের সাধনা স্থান কিনা, আর কাঞ্চনপুরের সঙ্গে তার ত্যাগ সূত্রে কোনো যোগসূত্র আছে কিনা। তবে সেসব গবেষণার মতো মানসিক অবস্থা নয় এখন। ভুল স্টেশনে নেমে পড়েছে এই ভয়ঙ্কর সত্যটা উপলব্ধি করার সঙ্গে সঙ্গে সর্বাঙ্গ হিম হয়ে গেছে তার। হয়তো ওই নড়বড়ে বোর্ডটার গায়ে লেখা অক্ষরগুলো ঝাপসা হয়ে যাওয়াই এই ভুলের জন্য দায়ী। হয়তো ওই রেড়ির তেলের প্রদীপের মতো মিটমিটে আলোটাই দায়ী। অথবা শঙ্কর রেল কোম্পানির সময় নিষ্ঠার ওপর অগাধ আস্থাই আসলে দায়ী। শঙ্খ জানত ট্রেন ৮টার সময় কাঞ্চনপুর পৌঁছবে, তাই শঙ্খ বই পড়তে পড়তেও ঘড়ির কাঁটার উপর দৃষ্টিটা সজাগ রেখেছিল। ৮টা বাজবার সঙ্গে সঙ্গেই ট্রেনটা থেমেও পড়েছিল। জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখল, ওই পুর শব্দটাই দেখতে পেল। নিশ্চিন্ত শান্তিতে নেমে পড়ল। অথচ আমি বুদ্ধু, আগেও এসেছি কাঞ্চনপুরে, ভাবল শঙ্খ। হোক ৪-৫ বছর আগে, তবু আমি তখন শিশু ছিলাম না। কিন্তু এই অখাদ্য গ্রাম্য স্টেশনগুলো যে সবই প্রায় একই রকম দেখতে, একই রকম শ্রীহীন দৈন্যদশাগ্রস্ত। মিটমিটে আলো, দুটো ঝুমকো জবার গাছ, করগের টিনের শেড দেওয়া স্টেশন মাস্টারের অফিস, আর কাঠের বেড়ার ঘের। তাছাড়া আজ আকাশ মেঘে মোড়া। কিন্তু ভুলের কারণ যাই হোক, এখন কি করতে পারে শঙ্খ? পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা। কিন্তু রাত ৮টার পর রাতের মধ্যেকার কোন ট্রেনের গরজ পড়বে এই সাধনপুরের মাটিতে একবার দাঁড়িয়ে পড়ে নিঃশ্বাস নেবার? এর জন্য যে একবার ওই ৪৫ সেকেন্ড সময় রেল কোম্পানি দিয়েছে, এই ঢের। তবু স্টেশন মাস্টারের উদ্দেশ্যে এগোলো শঙ্খ, অনুসন্ধানের আশায়। ট্রেন যদি দৈব প্রেরিত হয়ে আসেও একখানা, শঙ্খ জানে না সেটায় চড়ে বসলে কাঞ্চনপুর যাওয়া যাবে কিনা। কিসে চড়বে, আপ না ডাউন? কাঞ্চনপুরকে ফেলে চলে এসেছে না আগেই নেমে পড়েছে? রেলগাড়ি তার চিরাচরিত বিলম্বিত দীর্ঘলয়ের পথ ধরে অনেক আগেই ৮টা বাজিয়েছে। দ্রুত ধাবনের বাহাদুরি দেখাতে কাঞ্চনপুরকে ফেলে চলে এসেছে ৮টা বাজবার আগেই। ঘড়িটাকেই প্রধান ভেবে নিশ্চিন্ত হয়ে বই পড়াটাই ভুল হয়েছিল। ট্রেনে সহযাত্রী ছিল, কিন্তু পথ সম্পর্কে কাউকে জিজ্ঞেস করাটা শঙ্কর বরাবরই গ্রাম্য মনে হয়। কি আবার ভ্যাবলার মতো জিজ্ঞাসা করব, আচ্ছা মশাই, কাঞ্চনপুরটা কখন আসবে? অথবা জানলায় গলা বাড়ানো, লোককে প্রশ্ন করা, এটা কোন স্টেশন এলো? অথচ আমি সেই ভ্যাবলার মতোই একটা কাণ্ড করে বসলাম।
একমাত্র সান্ত্বনা কেউ সাক্ষী নেই। কিন্তু দিদির মেয়ের বিয়েতে পৌঁছতে না পারার মতো দুর্ঘটনার পর আর সান্ত্বনা কোথায়? স্টেশন মাস্টারের অফিস রুমের দরজায় তালা ঝুলছে। তার মানে শেষ ট্রেন পার করে দিয়ে তিনি কেটে পড়েছেন। কিন্তু কতক্ষণই বা অমন বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিল শঙ্খ? কখন কাটলেন স্টেশন মাস্টার? আশ্চর্য স্টেশন, একটা কুলি কি জমাদার পর্যন্ত নেই, যেন প্রেতাহত ঠাঁই। এই এক অজানা অচেনা জনহীন পরিবেশের দিকে তাকিয়ে হতাশ শঙ্খ ভেবে পেল না কি করবে। দিদির চিঠির লাইনগুলো যেন মাথার মধ্যে হাতুড়ি বসাচ্ছে। জানি তোর অনেক কাজ, কিন্তু সমাজে বাস করছিস যখন কিছু সামাজিকতা মানতেই হয়। আমার জন্য বলছি না, তোর জন্যই বলছি। বান্টির বিয়েতে যদি তুই না আসিস, নিজেরই তোর পরে নিজেকে একটা পাষণ্ড মনে হবে। আর এখানেও অবশ্য জানি তুই এখানকার লোকেদের মনীষী বলে মনে করিস না, কিন্তু আমার কাছে তো তাদের মূল্য আছে। অন্তত তোর জামাইবাবুর, তারা যদি তোর নাম করে ব্যঙ্গ করে সেটা বড় কষ্টকর। আমি তো তোর দিদি, এক মায়ের পেটের। আমি দিনের পর দিন এখানে থাকতে পারছি, আর তুই একদিন ভাগ্নির বিয়েই দাঁড়াতে আসতে পারবি না? যা ভালো বুঝিস করিস। মেয়ের বিয়েতে আগ্রহ করে আসিস ভাই বলে মাথার দিব্যি দেয়নি দিদি। শুধু শঙ্খ যে কতটা পাষণ্ড তাই যেন শুধু বুঝিয়ে দিয়েছে। এরপর না গেলে, সত্যি বলতে মা মারা যাবার পর দিদির সঙ্গে যোগাযোগ প্রায় ছিন্নই হয়ে গেছে। আর গেছে শঙ্খর দোষেই। শঙ্খর অবস্থা খারাপ নয়, শঙ্খ একটা মুক্ত জীব। শঙ্খই যদি যোগাযোগের সেতু রক্ষা করতে না পারে, দিদি কি করবে? কোন বাল্যকালে পাড়া গাঁয়ে গরিব ঘরে বিয়ে হয়ে যাওয়া বেচারি মেয়ে, তাও আবার স্বামী চিররুগ্ন অক্ষম। তার কি সাধ্য এই পরিবেশ থেকে নিজে বেরিয়ে পড়তে পারে? বান্টিটাকে শঙ্খ নেহাত বালিকা দেখেছিল। কোন ফাঁকে বিয়ের মতো হয়ে উঠল, নাকি বাল্যবিবাহ? কে জানে। বয়সের হিসেব করতে পারল না শঙ্খ ভাগ্নির। তবে একখানা ভালো শাড়ি কিনে নিয়ে সুটকেস হাতে করে বেরিয়ে পড়ল। কলেজ থেকে বেরিয়েই ছাত্ররা কমন রুমে বসে জটলা করছে। কে জানে কোন পরামর্শ করছে বসে, কোন মতলব ভাবছে। পরামর্শটা হয়তো রবীন্দ্র জয়ন্তীর ফাংশনের, হয়তোবা অন্য কোনো বিষয়ের। সেবার সোশ্যালে যে ছেলেটা কবির আকাশ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে গেয়ে সবাইকে মুগ্ধ করে দিয়েছিল, সেই ছেলেটাই সহপাঠীর সঙ্গে তর্কাতর্কি করতে করতে হঠাৎ সহপাঠীকে দুঘা বসিয়ে দিয়েছিল। এখানে এই চিন্তা অবান্তর। তবু এই সম্পূর্ণ নিরুপায় অবস্থার মধ্যে পড়ে রাজ্যের কথা মাথায় আসছে শঙ্কর। ভাবছে, নিয়তি শব্দটাকে মানতাম না, ক্রমশ মানতে হচ্ছে। যা অমোঘ, যা অনিবার্য, যা অবশ্যম্ভাবী, তা হবেই। অতএব হে শঙ্খ, তোমার আজ নিন্দে হবেই, কারণ ওটাই তোমার আজকের নিয়তি। বিয়েতে পৌঁছানো যাবে না, কিন্তু রাতটা কাটানো যায় কোথায়? গ্রামের মধ্যে ঢুকতে পারলে হতো। কিন্তু সেদিকেও চমৎকার, স্টেশনের আর কোনো বাহার না থাক, তালার বাহার আছে। বেড়ার গায়ের ছোট গেটটাতেও তালা লাগানো। অগত্যা বেড়া ডিঙোনো। বেড়া ডিঙিয়ে স্টেশনের ওপারে পৌঁছে গেল বটে শঙ্খ, কিন্তু লাভ কি হলো? কোনো দিকে এক চিলতে আলোর ইশারা নেই। নেই একটা যানবাহনের চাকার আভাস। ধারে কাছে গাড়ি নেই, কারো বাড়িও নেই, একটা দোকানও নেই। হতাশ শঙ্খ ভাবল, আচ্ছা এই মাঠটা ধরে এগিয়েই দেখি। কিন্তু বিধাতার বিড়ম্বনা, ঠিক সেই সময় এলো ঝমঝম করে বৃষ্টি। বৃষ্টিটা অবশ্য নেহাত আকস্মিক আসেনি, এসেছে অনেকক্ষণ তোড়জোড় করে। তবু শঙ্খ ভাবল,
তার জন্যই এলো। তার মানে নিঝুম নিশীথে অজানা পথে হাঁটার রোমাঞ্চটুকুও গেল। কোনো পথ নেই, যেন শঙ্খর আজকের যাত্রাগ্রহ শঙ্খর সমস্ত সম্ভাবনার দরজায় তালা লাগিয়ে দিয়ে চাবিটা নিয়ে চলে গেছে। বৃষ্টির বহরে আবার ছোট্ট সেই টিনের চালাটুকুর নিচেই ফিরে এলো শঙ্খ, আর এসেই যেন ভূত দেখল। সেই জনমানব শূন্য জায়গায় হঠাৎ আগাগোড়া বর্ষাতি ঢাকা একটা মানুষ, হাতে তার একটা মাঝারি মাপের সুটকেস। মাঝামাঝি জায়গায় হতচকিত হয়ে দাঁড়িয়ে পড়েছে বোধ করি টিকিট ঘরের জানলা বন্ধ দেখে। ট্রেন ছাড়ার পর এসেছে টিকিট কাটতে। শঙ্খ সদৃশ্য বেকুবো তাহলে আছে, কিন্তু এলো কোথা দিয়েও দেখতে পাইনি তো। এখানেই তো রয়েছে শঙ্খ। আচ্ছা, এমনও তো হতে পারে, শঙ্খ ভাবল, ওই লোকটাও কাঞ্চনপুর যাবে, আর সেই নিয়ে যাবার ট্রেন এখনই এসে দাঁড়াবে। ভেবে নিজের মনেই হেসে উঠল শঙ্খ। তারপর একটু এগিয়ে গিয়ে প্রশ্ন করল, আপনি কোথায় যাবেন? তখন আর প্রশ্ন করাটা গ্রাম্য ভাবল না। লোকটা কথা বলল না। হঠাৎ মুখ ফিরিয়ে হন হন করে হেঁটে স্টেশনের ওদিকে গিয়ে সুটকেসটা বেড়া টপকে প্ল্যাটফর্মের দিকে নামিয়ে দিয়ে নিজেও বেড়া টপকালো। শঙ্খর বুঝতে বাকি থাকলো না লোকটা চোর। তা না হলে অমন ছুট দেবে কেন? ওই সুটকেসটি কোনোখান থেকে বাগিয়ে এই বৃষ্টির মধ্যে সরে পড়েছে। চালাক চোর, গায়ে মাথায় বর্ষাতি, আর হতভাগ্য শঙ্খ বিয়ে বাড়িতে আসছে ভালো আদ্যির পাঞ্জাবি কাঁচি ধুতি। কিন্তু সেই আদ্যির পাঞ্জাবি কাঁচি ধুতি বাঁচাতে শঙ্খ কি নিশ্চেষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চোরকে চলে যেতে দেখবে? না, তা হয় না। শঙ্খকেও আবার বেড়া ডিঙিয়ে রেল লাইনের ধারে গিয়ে পৌঁছতে হবে, কারণ লোকটা তাই যাচ্ছে। তবে ছোটার ব্যাপারে সুবিধে করতে পারছে না। বৃষ্টি মুষলধারে নেমেছে। হাতের সুটকেসটাও তার নির্ঘাত ভারী। শঙ্খ গিয়ে ধরে ফেলল। শঙ্খ একবার ভেবেছিল যদি ছোড়া থাকে সঙ্গে, তবু সেই ভয়ে হঠাৎ হাতে এসে পড়া এই অ্যাডভেঞ্চারের মোহটা ত্যাগ করতে পারল না। পিছন থেকে 6 ইঞ্চি দূর থেকে বলে উঠল, কি হলো? এভাবে বৃষ্টির মধ্যে ছুট মেরে পালিয়ে এলেন যে? বর্ষাতি মোড়া মানুষটা তবু উত্তর দিল না, শুধু রেল লাইনের একেবারে কানা দিয়ে চলতে শুরু করলো। মনে হচ্ছে যেন দরকার হলে ওই নিচেটাতেই লাফ দেবে। কি হচ্ছে? শঙ্খ অভিভাবকের সুরে প্রায় ধমক দিয়ে ওঠে, পড়ে যাবেন যে। কিন্তু সেই দ্রুত ভঙ্গির পরিবর্তন হয় না। হঠাৎ শঙ্খর মনে হয়, লোকটা সত্যি জ্যান্ত মানুষ তো, নাকি পাড়া গাঁয়ের নিজস্ব মাল? ব্রহ্মদত্তি টত্তি ছুটছে দেখো, যেন ছায়ামূর্তি। ভঙ্গিতে চোরের দৃঢ়তা বা চোরের ক্ষিপ্রকারিতা কই? চোর হলে কি এতক্ষণ ওই ধার দিয়ে দিয়ে হেঁটে পালাবার চেষ্টা করত, লাফিয়ে নিচে নেমে পড়ে ওপারে উঠে ছুট মারত? অথবা, ভাবতে অবশ্য বুকটা হিম হয়ে গেল, শঙ্খর অজ্ঞাত সারেই ধারের দিকে থেকে সরে এলো। হঠাৎ যদি ফিরে দাঁড়িয়ে শঙ্খকে একটা ধাক্কা দিয়ে নিচে লাইনের ওপর ফেলে দেয় লোকটা। চালাক চোর হলে তাই করতো হয়তো, ভাবল শঙ্খ। কাঁচা চোর, অতএব ওর কাছে গিয়ে পিছন থেকে বর্ষাতির কোণটা চেপে ধরা যায়। বৃষ্টির শব্দ ছাপানো গলায় বলে ওঠা যায়, আপনার ব্যাপারটা কি বলুন তো? শঙ্খর এরকম স্বভাব নয়। শঙ্খ কখনো পরের ব্যাপারে নাক গলাতে যায় না। কিন্তু আজ অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ে শঙ্খ স্বভাব বহির্ভূত কাজ করল। আসলে হয়তো কারণটা চোরের বিরুদ্ধে সাধুর অভিযান নয়, আসলে হয়তো কারণ অন্য। এই জনশূন্য প্রান্তরে ভবিষ্যৎহীন রাত্রির দিকে তাকিয়ে জলজ্যান্ত একটা লোককে দেখতে পেয়ে তার সঙ্গটা ছাড়তে ইচ্ছে হচ্ছে না শঙ্খর। হোক চোরই হোক, তবু মানুষ তো, কথা বলা যাচ্ছেই তো তার সঙ্গে, বলে ওঠা যাচ্ছেই তো। আপনার ব্যাপারটা কি বলুন তো? বৃষ্টির ধারাটা বোধ হয় একটু স্তিমিত হলো, গলার শব্দটা শোনা যাচ্ছে। শঙ্খ ওর পাশ ছেড়ে সামনে গিয়ে বলে ওঠে,
এভাবে ছুটছেন কেন? এবার হঠাৎ সেই ছায়ামূর্তি কথা বলে ওঠে চাপা গলায়। আপনাকে মুহূর্তে যেন পাথর হয়ে যায় শঙ্খ। ছায়া নয়, মানুষই, তবে মেয়ে মানুষ। পুরুষের গায়ের বড় মাপের বর্ষাতি পরে আর টুপিতে মুখ ঢেকে আত্মগোপন করেছে। পাথর হয়ে যাওয়া শঙ্খর দিকে আরেকটি বাণ নিক্ষেপ করেন মহিলা। আপনি কি চান? ওই লাইনে ঝাঁপ দিয়ে পড়ি? এবার শঙ্খ কথা কয়, স্থির গলাতেই বলে, না, এমন কোনো চাহিদা আমার নেই, শুধু অবাক হয়ে গিয়েছিলাম বলেই। অবাক হয়ে গিয়েছিলাম? ও আবার চলতে শুরু করে, বলে, একটা মানুষ নিজের পথে চলেছে, এতে অবাক হবার কি আছে? সময়টা ঠিক চলার মতো নয় বলেই। আপনাকেও তাহলে সেই কথাই বলতে হয়? শঙ্খও হাঁটছে সঙ্গে সঙ্গে। আমার কেস আলাদা। আমি হঠাৎ ভুল স্টেশনে নেমে পড়েছি। ট্রেন চলে গেছে, কোথাও কোনো লোক দেখছি না, গাড়ি দেখছি না। ভুল স্টেশনে নেমেছেন আপনি? বাজে কথা বলছেন না তো? মেয়েটা সন্দেহের গলায় বলে, চৌধুরীদের চর হয়ে ঘোরাফেরা করছিলেন না তো? চৌধুরী? চৌধুরীরা কে? মেয়েটা সুতীক্ষ্ণ গলায় বলে ওঠে। কেন? আমার শ্বশুরকুলের অধিপতিরা, আমার শ্বশুর, আমার ভাসুর, আমার স্বামী। মেয়েটার গলা দিয়ে যেন তিক্ত ব্যঙ্গ গলে গলে পড়ে। এই সাধনপুরের বাবু মশাইরা, জমিদার বংশের প্রেতাত্মা। শঙ্খর এবার অন্য সন্দেহ হয়। মাথার গোলমালের রোগী নয় তো, বাড়ি থেকে পালাচ্ছে। শঙ্খ শান্ত গলায় বলে, না, আমি আপনার ওই চৌধুরীদের চিনি টিনি না। কলকাতা থেকে আসছি, ভুল করে এখানে নেমে পড়েছি। যাচ্ছিলেন কোথায়? কণ্ঠস্বর সমান তীব্র ও সন্দেহ কুটিল। কাঞ্চনপুরে। কাঞ্চনপুর? কলকাতা থেকে আসছেন বললেন না? তাই তো। তা এত দূরে এলেন কি করতে? সে তো সাধনপুরের 2 স্টেশন আগে। কাঞ্চনপুর ফেলে রেখে এগিয়ে এসে ভুল স্টেশনে নামলেন। সব বানানো। যাক, তবু একটা হদিশ পাওয়া গেল। শঙ্খ তাচ্ছিল্যের গলা আমদানি করে। বানানো বলে সুখ পান বলুন? আমি বলছি একটা ভুল হয়ে গেছে। চমৎকার। আর কখনো রেলগাড়িতে চড়েননি বুঝি? না। শঙ্খ আরো তাচ্ছিল্যের গলায় গম্ভীর ভাবে বলে, জীবনে এই প্রথম। ওহ, রাগও আছে বেশ। কিন্তু আমার ওপর খবরদারি করতে এলেন কি করতে? ওই শেডের নিচে পড়ে থাকলেই হতো। বৃষ্টির গতি আরো কমে আসছে, কথা স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু মূর্তিটা ঢাকা, যেন রূপকথার রাজকন্যা। যে কন্যা নিজেকে আবৃত রেখে অন্তরাল থেকে কথা বলে। শঙ্খের আদ্যির পাঞ্জাবি গায়ে লেপটে গিয়ে শীত করছিল। শঙ্খর জুতো ভিজে ভারী হয়ে উঠে হাঁটার অসুবিধে ঘটছিল। শঙ্খর দিদির মেয়ের বিয়েটা বরবাদ হয়ে যাওয়ার আফসোস ছিল, তবু শঙ্খ যেন একটু কৌতুক বোধ করছিল। শঙ্খর মনে হচ্ছিল যেন একটা রহস্য গল্পের মতো ঘটনা ঘটছে, আর আমি হচ্ছি সেই গল্পের নায়ক। বৃষ্টি ভেজা রাত, অজানা অচেনা দেশ, জনহীন প্রান্তরে অকস্মাৎ উদিত হওয়া এক রহস্যময়ী নারী সামনে দণ্ডায়মানা। এর থেকে ঘোরালো ব্যাপার আমাদের মতো সাধারণ জীবনে আর কি হতে পারে? শঙ্খ কৌতুকের গলায় বলে উঠল, শেডের নিচে কতক্ষণ পড়ে থাকলে আবার ট্রেন আসবে জানা তো নেই। 1 নম্বরের বুদ্ধু তো। তা মিথ্যেও নয়। মূর্তির মধ্যে ঝংকার ওঠে। দেখছি পৃথিবীতে শান্তি বলে জিনিসটা সত্যিই নেই। বার কয়েক মরবার চেষ্টা করে করে সুবিধে করে উঠতে না পেরে বাড়ি থেকে পালাচ্ছি। হঠাৎ আপনি কোথা থেকে এসে তাতেও বাধা দিলেন? আশ্চর্য। রেলের লাইনে কাটাই পড়তে হবে শেষ পর্যন্ত। শঙ্খ অপ্রতিভ গলায় বলে, বলেন তো চলে যাই। আমি বলবো? কেন? আমার অনুমতি নিয়ে তবে এসেছিলেন নাকি? তা হলেও বলবো, আপনি হচ্ছেন একটি ভদ্র বেশি অভদ্র। একটা মেয়ে নিজের মর্জিতে যাচ্ছে, তার পিছু নিয়ে কি না শুনছেন শুনছেন? আপনি যাচ্ছেন কোথায়? আপনার ব্যাপারটা কি আশ্চর্য। শঙ্খ এবার হেসে ফেলে, হেসে বলে, আসল কথাটা শুনবেন না? সে শুনলে আপনি রেগে যাবেন। আমার রাগের ভয়ে তো আপনি মরেই যাচ্ছেন। তা যাচ্ছি বই কি, লক্ষণ তো দেখছি না। কি বলছিলেন? বলছিলাম, আমি কিন্তু প্রথমে আপনাকে মেয়ে বলে ভাবিনি। ভাবছিলাম কোনো চোর
চুরি করে পালাচ্ছে। বাহ, চমৎকার! ধরে পুলিশে দিয়ে মোটা বকশিশ পেয়ে যাবেন, এই আশায় বোধ করি পিছু নিয়েছিলেন। ঠিক অতটা না হলেও শঙ্খ হেসে ওঠে। কাছাকাছি। চোখের সামনে দিয়ে একটা চোরকে পালাতে দেব? বীরত্বে বাঁধলো। ভাবলাম ধরে ফেলা মানবিক কর্তব্য। আশা করি সেই অপূর্ব কর্তব্য সম্পর্কে একটু শিথিল হয়েছেন। চুরি করেই তো পালাচ্ছেন বলল। আর ভয় কিসের? একটা মেয়ে তো। মেয়েটা এবার হাঁটা থামিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে, ক্রুদ্ধ গলায় বলে, তাতে আপনার কোনো অসুবিধে হয়েছে? আপনার পাকা ধানে মই পড়েছে? আপনার বাড়া ভাতে ছাই লেগেছে? শঙ্খ ওই ক্রুদ্ধ মুখের দিকে তাকিয়ে আবারও ভাবে, নিশ্চয়ই মাথা খারাপ। থাক, বেশি খেপিয়ে কাজ নেই। হঠাৎ যদি চেঁচায়। বলল, আপনি রেগে আছেন? আচ্ছা নমস্কার, চললাম। শঙ্খ ফিরে দাঁড়াতে উদ্যত হয়, কিন্তু এবার হাওয়া উল্টো বয়। মেয়েটাই বলে ওঠে, চললাম মানে? কোথায় চললেন? এখন কোনো ট্রেন আছে? জানি না। জানেন না, অথচ রাগ দেখিয়ে চলে যাচ্ছেন। একটা যা হয় উপায় হবেই। রাত 1:30টার আগে আর কোনো উপায় নেই। 1:30টায় একটা ডাউন ট্রেন আসে, আধ মিনিট দাঁড়ায়। শঙ্খ মনে মনে হিসেব করে নেয়। রাত 2:30, 2টো স্টেশন আগে। ধরতে পারলে অন্তত আজ রাতের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে। তবু তো বলা যাবে বিয়ের রাতেই এসেছি। বৃষ্টি, কাদা, অন্ধকার, হোক যা থাকে কপালে। কিন্তু ও, শঙ্খ মনে মনে হাসলে। ওর দায়িত্ব আমায় কে দিয়েছে? তবু জিজ্ঞেস না করে পারল না, আপনি কোথায় যাবেন? সেটা জানা কি আপনার খুব প্রয়োজন? শঙ্খ আবার মনে মনে হাসে। এখন হয়তো আমায় সম্পূর্ণ বিশ্বাস করতে পারছে না ও, অথবা ওর প্রকৃতি এমন উদ্ধত, সাধারণ সৌজন্য ভদ্রতার ধার ধারে না। সেই কথাটাই বলে ফেলে শঙ্খ। আপনি বোধহয় সাধারণ সৌজন্যের ধার ধারেন না? উদ্ধত মেয়েটা বলে ওঠে। না, ধারি না। পরিবেশটা আপনার কাছে কি সৌজন্যের পালিশ পিছলনো ড্রয়িং রুমের পরিবেশ বলে মনে হচ্ছে? সৌজন্য সব পরিবেশেই থাকা উচিত। তাই বুঝি? মেয়েটা সেই পুরুষালী পোশাকের মধ্যে থেকে সম্পূর্ণ মেয়েলি গলায় ব্যঙ্গ করে হেসে ওঠে। তাহলে বোঝা যাচ্ছে সৌজন্যবোধের বাড়াবাড়ি আপনার নেই। থাকলে তার খাতিরে চোখের সামনে একটা মেয়ে একটা সুটকেস বইছে, দেখে উদাসীন থাকতে পারতেন না। হাতটা থেকে সুটকেসটা ধূপ করে নামিয়ে হাতটা ঘষতে থাকে মেয়েটা। বৃষ্টি ছেড়ে গিয়েছিল। প্রকৃতি যেন সদ্য স্নান করে ধোয়া কাপড় পরে দাঁড়িয়েছে। এখনো মেয়েটার মুখ দেখা যাচ্ছে না ভালো করে, কারণ ওই পুরুষালী বর্ষাতি জামার টুপিটা তখনও ওর মাথা আর মুখের আধখানা ঢেকে রেখেছে। শঙ্কর ইচ্ছে হচ্ছিল ওর ওই আবরণটা খুলে ফেলে দিয়ে দেখে কেমন ওর মুখ। জিজ্ঞেস করে, তোমার এই গৃহত্যাগের ইতিহাস কি? কিন্তু সেটা তো সম্ভব না। শঙ্খ তাই বলে, এখনো তো আমায় বিশ্বাস করতে পারছেন না। শিভালরি দেখাতে গেলে হয়তো চোখ রাঙিয়ে বলবেন, আমার এত মাথা ব্যথা কিসের? ছিনতাই করতে এসেছেন কিনা বিশ্বাস কি? মেয়েটা এবার মলিন গলায় বলে, আমাকে আপনার এত দূর অসভ্য মনে হচ্ছে। শঙ্খ এবার গাম্ভীর্য নিয়ে বলে, কিন্তু কথাটা তো সত্যিও হতে পারে। আমি যে অসৎ লোক নই তারও তো কোনো প্রমাণ পাননি আপনি। আপনি নিজের মনে যাচ্ছিলেন, আমি আপনাকে ফলো করতে করতে এত দূর এলাম। গায়ে পড়ে আপনার সঙ্গে আলাপ জমাতে চেষ্টা করছি। এখন এই জনমানবহীন জায়গায় আমি কি করতে পারি আর না পারি বলতে পারেন? পারি। মেয়েটা আবার সুটকেস হাতে তুলে বাড়িয়ে বলে, কাজ এড়াতে অনেক কথা বানাতে পারেন, কিন্তু ফাঁকি চলবে না। নিন, ধরুন। আপনারটা বোধহয় হালকা, ওটা আমায় দিন। থাক, কোনোটাই নিতে হবে না। শঙ্খ হেসে বলে, আমারটা বন্ধক রেখে কোনো লাভ হবে না, নেহাতি ফাঁকা। যাক, কোথায় যাবেন সেটা কিন্তু অনুক্ত আছে। কি বলবো নিজেই জানি না। নিজেই জানেন না? না, যেদিকে দু চক্ষু যায় চলে যাব বলে বেরিয়েছি। আজ বাড়ির সবাই এক আত্মীয়ের মেয়ের বিয়েতে বহরমপুর গেছে। আমার জ্বর হয়েছিল, তাই নিয়ে যাবার জন্য জোর করতে পারেনি। এই সুযোগে। জ্বর হয়েছিল? শঙ্খ বন্ধুর গলায় বলে, তাহলে জ্বরের মিক্সচারটা ভালোই হলো। মুষলধারে বৃষ্টি। যাকে
মরে গেলেই বা পৃথিবীর কি এসে যাচ্ছে। তবে আগে ভাবতাম মরব, হঠাৎ মনে হচ্ছে মরবই বা কেন? এত বড় পৃথিবীতে এই সাধনপুরের চৌধুরীদের বাড়িটা ছাড়া কি আর জায়গা নেই? কিন্তু আশ্চর্য লাগছে, এমন অদ্ভুত জায়গাটা আপনার শ্বশুর বাড়ি হলো কি করে? লোভ জিনিসটা জগতে অনেক অদ্ভুত জিনিসই ঘটায়। মেয়ে জমিদার বাড়ির বউ হবে, এ কি গরিবের পক্ষে কম লোভ? শঙ্খ একটু চুপ করে থেকে বলে, কিন্তু আমরা এমন উল্টো দিকে হেঁটে চলেছি কেন? মেয়েটা হেসে ওঠে, বলে, আমি যাচ্ছি ওদিকটাই ভয় বলে, আর আপনি যাচ্ছেন আমায় ফলো করতে। তারপরই সহসা গম্ভীর হয়ে বলে, দেখুন, আমি আপনার সঙ্গে এত কথা বলছি, হাসছিও, অথচ কিছুক্ষণ আগেও ভেবেছি জীবনে কখনো হয়তো হাসতে পারবো না, প্রাণ খুলে কথা বলবো না। মৃদু চাঁদের আলো উঠেছে, হালকা দুধের স্বরের মতো যেন পৃথিবীর গায়ে একটা স্বর পড়েছে। ওরা আস্তে আস্তে হাঁটছে পাশাপাশি, শঙ্খর হাতে দুটো সুটকেস। শঙ্খর গায়ের জামার জল ঝরে আস্তে আস্তে শুকোচ্ছে, শঙ্খর চুলগুলো থেকে তখনও জল ঝরছে। শঙ্খ আস্তে বলে, কারো একান্ত ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করা সভ্যতা বহির্ভূত, কিন্তু একটু আগে আপনি যা বলেছেন সেই কথাটাই আমি বলি। এই অদ্ভুত পরিবেশটিকে বুঝি সাধারণ সামাজিক রীতিনীতির আওতায় ফেলা চলে না, তাই মনে হচ্ছে। মেয়েটাও আসতে বলে, কিন্তু কি লাভ বলুন? আর ঘন্টা কয়েক পরেই তো কে কোথায়, জীবনেও আর দেখা হবে না। তা বটে। শঙ্খ আরও একটু পরে বলে, কিছু ভাবছি, এমন ঘটনা কি ঘটবে যে আপনি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবেন আর আমি ট্রেনে উঠে পড়ব? মেয়েটা যেন ভয় পায়, তাড়াতাড়ি বলে, না না, আমিও ট্রেনে উঠব, আর হয়তো শেষ অবধি কলকাতায় যাব। সেখানে বুঝি আপনার মা বাবা আছেন? না, তাঁরা বক্সারে থাকেন। তাঁরা জানেন মেয়েকে খুব ভালো ঘরে বিয়ে দিয়েছেন, খুব সুখে আছে মেয়ে। ক্ষেতের ধান, পুকুরের মাছ, বাগানের আম, ঘরের গরুর দুধ, আর কি চাই? শঙ্খ বলে, কলকাতায় যাব বললেই তো হয় না, থাকবার জন্যে ভালো একটা জায়গা তো থাকা দরকার। মেয়েটা এবার বিদ্রুপের গলায় বলে, আপনার যে আগ্রহ দেখছি, মনে হচ্ছে জায়গাটা আপনিই বাতলে দেবেন। আমার কি স্পর্ধা! ওহ, সেই রাগ! দেখুন, যা নিজেই জানি না তার উত্তর দেওয়া শক্ত, তবে বুদ্ধি করে কিছু টাকা আর বড়লোকের বউয়ের গহনা কখানা নিয়ে এসেছি। অবশ্য যা আমার নিজের কাছে ছিল, বেশিগুলো তো শ্বশুরের লোহার সিন্দুকে, তবু যা পেরেছি হাতিয়ে নিয়ে এসেছি। নিঃসম্বল হয়ে বেরিয়ে পড়লাম। এত কবিত্বে লাভ নেই, তবে নেহাত চুরিও হলো না। এতদিন ওদের দাসিত্ব করলাম, তার মাইনে বলেও ধরতে পারি। শঙ্কর ভারী অদ্ভুত লাগছিল। কোথায় তখন সে দিদির মেয়ের বিয়ের আসরে বরের মামা শ্বশুর হয়ে তদারকি করে বেড়াবে, তা নয় গল্পের নায়কের মতো এক অপরিচিতা নায়িকার সঙ্গে পাশাপাশি হেঁটে চলেছে নিরুদ্দেশ যাত্রার মতো। রাত কতই বা, অথচ মনে হচ্ছে পৃথিবীতে বুঝি কোনো জীবিত প্রাণী নেই, আছে শুধু অনন্ত আকাশ আর একজোড়া সাপের মতো ওই রেল লাইনটা পড়ে আছে বহু দূরের ইশারা বহন করে। কিন্তু তবু মনে রাখতেই হবে আর একটা ট্রেন আসছে এবং তাতে চেপে বসতে হবে শঙ্খকে। তাই শঙ্খ বলে ওঠে, কিন্তু স্টেশনের কাছাকাছি থাকলেই ভালো ছিল, হঠাৎ ট্রেন এসে পড়লে। হঠাৎ বললাম না, সেই রাত 1:30 বাজে হয়তো। পাগল! এই তো বেরোলাম আমি 7:45 সময়, এখন বড় জোর। দেখুন না ঘড়ি। ঘড়ি দেখতে চেষ্টা করে শঙ্খ, সেই মৃদু আলোয়, কাছে থেকে দূরে থেকে, অবশেষে কানে দিয়ে। আর তখনই একটা ভয়ঙ্কর সত্য ধরা পড়ে, তার ঘড়ি বন্ধ। 8টা বেজে বন্ধ, অর্থাৎ এতক্ষণে বোঝা যাচ্ছে ভুল স্টেশনের জন্য ঘড়িটাই দায়ী। বন্ধ ঘড়ি বড় ভয়ানক, বিশেষ করে ট্রেনের সময়।
মনে জানছে এখনো অনেক সময় আছে। তবু ওরা স্টেশনের কাছাকাছি একটা জায়গাতেই এসে বসল। জায়গাটা হচ্ছে একটা অশ্বত্থ তলায় বুড়ো শিবের মন্দির। মন্দির বন্ধ, তবু চাতাল আছে। স্টেশনের কাছেই কেউ বানিয়ে রেখেছে বিগ্রহ, যাতে যাত্রী সংখ্যা বেশি হয়। ওরা চাতালটাতে এসেই বসল শেডের নিচে। তারপর কেমন করে যেন খুলে গেল মনের রুদ্ধ দুয়ার। রহস্যময় জীবনের আদ্যপান্ত ইতিহাস প্রকাশিত হয়ে গেল টুকরো টুকরো কথায়। কিন্তু কি এমন নতুন সেই ইতিহাস? পৃথিবীর সমস্ত জাতির ইতিহাসে অসহায় নারীর যা ইতিহাস তাই। নিঃসম্বল জীবন, সহানুভূতিহীন সমাজ, অত্যাচারী স্বামী, চিরকালই পড়ে মার খেয়েছে এরা। আজকের যুগই হয়তো তাদের শেখাচ্ছে, বেরিয়ে পড়ে দেখো না পৃথিবীটা কত বড়। অনেকক্ষণ কথা বলার পর হঠাৎ কেমন যেন চুপ হয়ে গেল ওরা, যেন কথাহীন একটা গভীরতায় তলিয়ে গেল। আচ্ছা, শঙ্খ যদি কাঞ্চনপুরের জন্য আর ছুটোছুটি না করে, শঙ্খ যদি ওই অপরিচিতাকে সঙ্গে নিয়েই পাড়ি দেয় রেলপথ থেকে জীবন পথে, শঙ্খর অসুবিধে কি? ওর জীবন তো ওর নিজের হাতে। অনেকক্ষণ পরে হঠাৎ ওই গভীর স্তব্ধতার উপর ছুরির মতো এসে বিঁধল এক জোড়া জ্বলন্ত চোখ, আর তার সঙ্গে সঙ্গে মাটি কাঁপানো তীব্র একটা গর্জন। এসে গেছে, আধ মিনিট দাঁড়াবে মাত্র। গাড়ির মধ্যে আলো নেই, নিবিড় অন্ধকারের মধ্যে শঙ্খ হাত বাড়িয়ে দেয় বসে। আপনি উঠেছেন? হাতের ওপর একটা হাত এসে পড়ে, ভিজে ভিজে, ঠান্ডা ঠান্ডা। অন্ধকারে হারিয়ে যাবার ভয়ে ওই ভিজে হাতটা কি আর একখানা বলিষ্ঠ হাতের মধ্যে আশ্রয় নিতে চাইছে? কিন্তু ওটা ভুল কল্পনা। ও তো কোনো বলিষ্ঠ হাতের ভরসা করে পথে বেরোয়নি। তবু তেমন একটা কল্পনা নিয়েই বসে রইল শঙ্খ, যেন অনন্তকাল বসে থাকবে। কিন্তু কতক্ষণই বা? হঠাৎ সেই অন্ধকারকে ধাক্কা মেরে কোনো এক স্টেশনের আলো দেখা গেল। গাড়ি থামল, আর কোথা থেকে যেন একটা ভাঙা ভাঙা বুড়ির গলা বলে উঠল, কাঞ্চনপুর এসে গেছে। শঙ্কর সমস্ত চৈতন্য যেন একটা চাবুক খাওয়ার অনুভূতিতে লাফিয়ে উঠল। শঙ্খ অজ্ঞাত সারেই বুঝি সেই ভেজা ভেজা হাতটার বন্ধন থেকে পিছলে পড়ে গেল। হয়তো শঙ্খ ভেবেচিন্তে কিছুই করেনি, হয়তো ভুল স্টেশনে নেমে পড়ার সেই লজ্জার গ্লানি তার অবচেতনে কাজ করেছে, আর সেই কাজ যেন শঙ্খকে কাঞ্চনপুর শব্দটার ওপর আছড়ে ফেলে দিয়েছে। চোখের সামনে দিয়ে গাড়িটা ঘস ঘস করে চলে যাবার পর তবে খেয়াল হয় শঙ্খ সে নেমে পড়েছে। সুটকেসটাকেও নামাতে ভোলেনি, পায়ের কাছে পড়ে রয়েছে সেটা। শঙ্খ কি আবার ছুটে গিয়ে চলন্ত ট্রেনে উঠে পড়বে? শঙ্খ কি অন্তত ছুটে গিয়ে দেখবে কোনো কামরায় জানলায় কোনো মুখ দেখা যাচ্ছে কিনা? কিন্তু শঙ্খ পাগল নয়, শঙ্খ সহজ, সুস্থ, স্বাভাবিক মানুষ। তাই শঙ্খ গ্রামের কাঁচা রাস্তায় পা বসিয়ে বসিয়ে হাঁটতে হাঁটতে 4-5 বছর আগেকার স্মৃতি স্মরণ করে করে এগোয়। হাতের সুটকেসটা যেন বোঝার মতো লাগছে, জুতোটা এক মন ভারী। কর্তব্য করতে পারার সুখানুভূতি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শঙ্খকে দেখে দিদির বাড়িতে যত আনন্দ তত বিস্ময়। আনন্দ তো আবির্ভাবে, বিস্ময় এ সময় কোন গাড়িতে? ট্রেন ফেল কথাটাও চলে না এখন, ফেল করলেও এলো কিসে
সেটাই কথা। কাজে কাজেই সবাইকে বলতে হলো, সে একটা কাণ্ড, পরে বলবো। তারপর শঙ্খ যেন স্রোতে ভেসে গেল। কথা, কাজ, প্রণাম, আদর ভেসে যাওয়া আশ্চর্যের নয়। প্রত্যেকেই আলাদা করে শঙ্খর বিলম্বের হেতু জিজ্ঞাসা করছে। আর শঙ্খ যে এ বাড়িতে দুর্লভ অতিথি সে কথা ধরা পড়ছে সকলের চোখে, মুখে, কথায়। তারপর ওরই কথার মধ্যে কথাটা একবার মনে পড়ে যায় শঙ্খর। আর এক ভগ্নীকে ডেকে বলে, এই বান্টির জন্য শাড়ি এনেছিলাম, আমার সুটকেসে আছে, বার করে নে। চাবি দেওয়া নেই। আপনি বার করে দিন না। কি আশ্চর্য, সুটকেস খুললেই তো পাবি। তারপর জামাইবাবু ডেকে নিয়ে গেলেন নতুন কুটুম্বদের সঙ্গে পরিচয় করাতে। দেখাবার মতো একটা আত্মীয় আছে তার, সে দেখাবেন বই কি। তারপর কতক্ষণ যেন গেল, কে যেন এসে কি বলল, কোথায় যেন অনেক মেয়ের কলকণ্ঠ, ধ্বনি, পুলক উচ্ছ্বাস। কিছু একটা দেখে যেন আনন্দ উত্তেজিত হয়েছে কণ্ঠে, সেই উত্তেজনা। কি দেখে এত খুশি হচ্ছে ওরা? বল, এতটা খুশি হওয়ার মতো কি? কিন্তু না, খুশি হয়েছে ওরা বান্টির মামার সৎ বিবেচনায়। সাত জন্মে খোঁজ খবর না নেই, ভাগ্নির বিয়ের সময় অবস্থাপন্ন মামার মতোই ব্যবহার করে। কে যেন বলল, বাবা ঠিক যেন তত্ত্ব সাজিয়ে এনেছেন। কে বলল, নিজের তো বিয়ে হয়নি, এত সব জানলেনই বা কোথা থেকে? কে বলছে, বললেন শাড়ি আছে, বার করে নিন। বাবা, এক গোছা শাড়ি, সায়া, ব্লাউজ, আরো কত কি। শঙ্খর মাথার মধ্যে সমুদ্রের রোল উঠেছে। শঙ্খর সামনে কারা যেন সুটকেস খুলেছে, ধন্যি ধন্যি করছে শঙ্খকে। তারপর ধন্যিটা গেল, দিদি এসে তিরস্কারে সুরে বললেন, এসব কি পাগলামি করেছিস শঙ্খ? কাপড় চোপড় দিলি, দুখানা ভালো ভালো গয়না কেন? বালাটা তো খুব ভারী, হারটাও কম নয়। কে জানে কত পড়েছে তো। আমার কিন্তু ভারী লজ্জা করছে। এত কি জন্যে করতে গেলি? কিন্তু এত কথা কি শঙ্খর কানে ঢুকছিল? একটা লাইনই তা বলতার মতো কানের মধ্যে ভোঁ ভোঁ করছে। দুখানা ভালো ভালো গয়না। দুখানা ভালো। শঙ্খর বুদ্ধিবৃত্তি, চেতনা, অবচেতন সব যেন পাথর হয়ে যাচ্ছে। শঙ্খ ওই আনন্দে উল্লসিত নারীকুলকে পাথর করে দিতে পারছে না। তার হাত চেপে ধরে বলতে পারছে না, ওটা নয়, ওটা নয়। আর শঙ্খ কিছুতেই অনুমান করতে পারছে না সেই ভালো করে না দেখা মুখটা ঘৃণায় আর ব্যঙ্গে কঠোর হয়ে কিরকম দেখতে হয়ে উঠেছে। শঙ্খ কিছুতেই আশা করতে পারছে না সেই ঘৃণার মুখটা উদারতায় শিথিল হয়ে গিয়ে ভাবছে, লোকটা ভুল করে ভুল স্টেশনে নেমেছিল। শঙ্খর হৃৎপিণ্ডটা শঙ্খর ঘড়ির মতো হয়ে যাচ্ছে যেন। এতক্ষণ শুনলেন আশাপূর্ণা দেবীর তারপর।